হুম, এক মিনিট মতো একটু দেরি হলো, এই কারণেই ভিডিও বানাচ্ছিলাম, ইউটিউবে দিয়ে দিলাম। আর কালকের কুইজের ভিডিওটা, কালকে তো না, আজকের সিনোনিমের উপর ছিল এবং খুব সুন্দর করে ছবির মাধ্যমে করিয়েছি, তোমরা ক্লাসের পর দেখে তুলে নেবে। দেখো, আমরা আজকে নাউন করব, প্রায় নাউনের শেষের দিকে আমরা চলে এসেছি এবং প্রিপোজিশনও অনেকটা এগিয়ে গেছি। যে বড় দুটো চ্যাপ্টার যে দুটো, সেই দুটো প্রায় শেষের দিকে। এখন নাউনের শেষ আমরা যতদূর মনে পড়ছে আমার পড়েছি এরকম: বিউটি, তারপরে ওয়ার্ড, ইস্যু, ওয়ার্ক, মেজরিটি, এগুলো যারা বোথ কাউন্টেবল আনকাউন্টেবল দুটোরই কাজ করে, এরকম উভয়ধর্মী নাউনকে আমরা পড়েছি। আজকে সেখান থেকে কন্টিনিউ হবে, ঝটঝট করে পড়াবো, কারণ এইগুলো বেশি বোঝার প্রয়োজন হবে না। আমি একটু তাড়াতাড়ি পড়াবো, যদি অসুবিধা হয় অবশ্যই বলবে, না এখানে মানে ক্লিয়ার না করে যাওয়াও ঠিক হবে না আবার। টাইম, এই নাউনটা হয়েছিল কিনা আমাকে একটু জানাও। টাইমটা হয়েছিল না এখান থেকে হবে, মনে আছে? কেউ খাতায় তোলনি এই সপ্তাহে? টাইম নাউনটা হয়েছিল? টাইমটা হয়নি স্যার, টাইমটা হয়নি। আচ্ছা, তাহলে টাইম থেকেই হোক। যদি রিপিট হয় আমাকে বলবে, যদি হবে না এখান থেকেই হবে। দেখো, টাইম এই নাউনটা অর্থ যদি সময়, সময় যেমনি নর্মালি আমি যে টাইমের কথা বলি আমরা, সময়, এরকম অর্থ হয়, তখন এটা আনকাউন্টেবল নাউন হয়। আনকাউন্টেবল নাউন সবসময় কি হবে? সিঙ্গুলার হবে, এটা তো জানি, আমি আর লিখছি না। কিন্তু টাইম এই ওয়ার্ডটার অর্থ যদি কোনো ফ্রিকোয়েন্সি হয়, ফ্রিকোয়েন্সি মানে কতবার হচ্ছে, কতবার, এরকম আমি লিখে দেবো ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি বাংলা হচ্ছে কতবার ঘটছে, এরকম যদি বোঝায়, তখন কিন্তু এ কাউন্টেবল নাউনের আচরণ করবে, কাউন্টেবল নাউনের আচরণ করবে। আর আমরা জানি কাউন্টেবল নাউন যে হবে সে বোথ সিঙ্গুলার এবং প্লুরাল দুটোই হয়। একই ফান্ডা, আগের দিন যা বলেছিলাম একই জিনিস। কাউন্টেবল নাউন সবসময় দুটোরই কাজ করতে পারে, সিঙ্গুলারেও প্লুরালেও। একটা হলে সিঙ্গুলার হবে, একের বেশি হলে প্লুরাল হবে। কিন্তু যদি টাইম অর্থ সময় হয় তখন সেটা আনকাউন্টেবল নাউন হবে। আর আমরা জানি আনকাউন্টেবল নাউন অলওয়েজ সিঙ্গুলার, এবং সে ভার্বও নেবে সিঙ্গুলার। আচ্ছা, রেকর্ডিং হচ্ছে, বেশ। তাহলে আমি যেটা বলছিলাম, উদাহরণ দিই তাহলে। উদাহরণ ধরো বললো এটাকে কমপ্লিট করতে আমার আরো সময় দরকার, আই নিড সাম মোর টাইম, সাম মোর টাইম টু গেট ইট ডান। টু গেট ইট ডান মানে এটাকে ফিনিশ করতে, ঠিক আছে? তাহলে দেখো, এখানে টাইমের অর্থ কিন্তু সময়, সময় হচ্ছে, আমরা সময় যেটা বলি সেটা হিসাবে প্রকাশিত হচ্ছে এখানে। তাহলে কিন্তু এ কি হবে? টাইম ওয়ার্ডটা আনকাউন্টেবল, অর্থাৎ এইখানে আমাকে কোনো এস লাগানো যাবে না। 2 নম্বর উদাহরণ, যে এরকম বললি দেখবো আমরা যে আমি তাকে 3 বার দেখেছি, বা তার সাথে আমি গত সপ্তাহে 3 বার দেখা করেছিলাম। আই মেট হিম, পাস্ট টেন্স লিখছি, আই মেট হিম 3। টাইম, এখানে টাইম দিয়ে দেবে, বলবে কোথায় ভুল আছে, ঠিক আছে, কোথায় ভুল আছে, বা শূন্যস্থান দিয়ে দেবে। তাহলে তোমরা বুঝতে পারছো, 3 বার দেখেছি, তো 3 বার বলছে, 3 সময় বলিনি, 3 সময়। গত সপ্তাহে আমি তাকে 3 সময় দেখেছি। আচ্ছা, উইক বানান ডাব্লিউ ডবল ই হবে, সরি এটা দুর্বল তো। তো আমি তাকে গত সপ্তাহে 3 বার দেখেছি, 3 সময় দেখেছি, এরকম হয় না। তো যখনই এরকম কতবার কোনো এরকম সেন্স প্রকাশ করবে, তো অর্থাৎ ফ্রিকোয়েন্সি বোঝাবে, অর্থাৎ কত ঘন ঘন কাজটা হয়েছে এরকম, তখন কিন্তু এই কাউন্টেবল নাউনের কাজ করবে টাইম ওয়ার্ডটা। এবং সে সিঙ্গুলার হতে পারে, তখন প্লুরাল হতে পারে। এবার যেহেতু তিনের পাশে 3 বার হয়েছে, একের বেশি হয়েছে,
তাহলে আমাকে এখানে কি দিতে হবে, প্লুরাল দিতে হবে, তাই টাইমস কথাটা ইউজ করতে হবে। এতক্ষণে ঠিক হলো? বলো বুঝতে পারলে কিনা, তাড়াতাড়ি বলবে। হ্যাঁ স্যার। হ্যাঁ বলো। স্যার ফার্স্টেরটা আরেকবার একটু বলে দিন না। আই নিড ফার্স্টেরটা সাম মোর বলছে টাইম। টাইমের মানে যেটা আমরা করি নর্মাল কোনো সময়, যখনই টাইমের মানে নর্মাল কোনো সময়ের কথা বলবে, কোনো এর মধ্যে কতবার কোনো কাজ হচ্ছে এরকম আসবে না, তখন কিন্তু টাইম ওয়ার্ডটা হচ্ছে তোমার কাউন্টেবল, আনকাউন্টেবল নাউন। টাইমের অর্থ যখন সময় হবে, এবং আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার হয়, এই তো ব্যাপার। যখন প্রথম উদাহরণটা যেমন বলেছে আই নিড, আমার প্রয়োজন কিছুটা সময়, তো টাইমের মানে এখানে সময়ই দাঁড়াচ্ছে, তাই একে আমি কখনো এস বা মানে একে আমি প্লুরাল করব না, এস বা ইএস যাই হোক লাগিয়ে আমি প্লুরাল করতে পারবো না। কিন্তু নিচেরটাতে টাইম মানে কিন্তু সময় বলছে না, টাইম মানে এখানে কতবার দেখেছি এই কথাটা বলা হচ্ছে। যখনই কতবার এরকম বলবে তখন কিন্তু সেটা হবে কাউন্টেবল নাউন। এবার কাউন্টেবল নাউন সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে। এবার আমাকে সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, তার জন্য আমি এখানে বাক্যে দেখবো একে তিন, দেখো তিন লেখা আছে, তো তিনের পাশে তো আমাকে প্লুরালই লিখতে হবে, তিনের পাশে তো সিঙ্গুলার হয় না, একের বেশি যেহেতু, তাই আমাকে টাইমসটা লিখতে হবে, এখানে শুধু টাইম করা যাবে না। বোঝা গেল এবার? চলো এবার নেক্সট। হ্যাঁ স্যার। এবার এখানে টাইম রিলেটেড আমি দু তিনখানা ওয়ার্ড লিখে দেবো, পরীক্ষায় আসে টাইম রিলেটেড, তো খুব ইম্পর্টেন্ট, স্টার দিয়ে দিচ্ছি। যেমন অ্যাট টাইমস, এটা পুরো মুখস্থ রাখবে, অ্যাটের পর টাইমসই আসবে কখন, যখন এর অর্থ মাঝে মাঝে হবে, ওকেশনালি, ওকেশনালি, ঠিক আছে, মাঝে মাঝে অর্থ প্রকাশ করে। অ্যাট টাইমস যখনই দেখতে পাবে তখন তার অর্থ হচ্ছে ওকেশনালি, মনে রাখবে। অ্যাটের সাথে টাইম থাকবে না, টাইমস হবে তবেই কিন্তু এটা মানে এসটা অ্যাটাচ হয়ে থাকবে, সিঙ্গুলার প্লুরাল ভাবতে যাবে না, এটা একটা ফ্রেজ, তো ফ্রেজকে যেমন আছে ফ্রেজ, ফ্রেজকে চেঞ্জ করতে আমি পারবো না। তারপর আর কিছু জিনিস রয়েছে, যেমন অ্যানসিয়েন্ট, প্রাচীন টাইমস, গ্রিক টাইমস, হ্যাঁ এগুলো কিন্তু এস এদের সাথে অ্যাটাচ থাকে, এদের সাথে আমি এস কে হটাতে পারবো না। রোমান টাইমস, এগুলো দেখতে পাবে, তাই এস ফেস কেটে দিও না, যেন এদের সাথে এস ফিক্সড থাকে, এদের সাথে এস ফিক্সড থাকে। ফিক্সড টাইমের এই কনসেপ্টটা বাকি ছিল, আমি আরেকটা আছে গ্লাসের কনসেপ্ট বলি, তারপর আমরা ঝটঝট করে এগোবো, এবার ইজি আসবে। দেখো এবার আসছি আমরা গ্লাস। গ্লাসের অর্থ কি দাঁড়াচ্ছে এবার আমি বলি, পরের নাউন হচ্ছে গ্লাস। গ্লাস দুখানা মানে অর্থ প্রকাশ করতে পারবে, একটা গ্লাস হচ্ছে কাঁচ যেটা, আর যখনই গ্লাসের অর্থ কাঁচ হবে তখন সেটা হবে, এটা হবে ম্যাটেরিয়াল নাউন। আমি প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে আমার মনে আছে বলিনি, আমি বলবো এগুলো পরের সপ্তাহে, মানে পরের বলতে সামনের সপ্তাহে যেটা আসছে সোম আর বুধবার নাউনের উপর ক্লাস নিয়ে খতম করব। কাঁচ হচ্ছে ম্যাটেরিয়াল নাউন হিসেবে যখন ব্যবহৃত হচ্ছে, আর ম্যাটেরিয়াল নাউন সবসময় মনে রাখবে আনকাউন্টেবল। ম্যাটেরিয়াল নাউন যেগুলো সেগুলো হচ্ছে সবসময় আনকাউন্টেবল। আমি ম্যাটেরিয়াল নাউনের একটা লিস্ট তোমাদের পরীক্ষায় যেগুলো আসে বা আসতে পারে, লিস্ট একটা আমি বানিয়ে দেবো সামনের উইকে। আর এই গ্লাসটা প্লুরাল করতে হবে, অর্থাৎ গ্লাসেস হবে, গ্লাসেস লিখতে হবে কখন, যখন এর অর্থ চশমা হবে, বলেছিলাম আমি চশমা, গ্লাসেসই লিখতে হবে, গ্লাস লিখলে হবে না, তখন কিন্তু এ কি হবে, এ কিন্তু প্লুরাল হিসাবে ব্যবহৃত হয়। আমরা দেখেছিলাম সিজার্স, গ্লাসেস, স্পেকটেটরস, হ্যাঁ প্রথম দিকের ক্লাসগুলো নাউনের, তো এগুলো সবসময় এরা প্লুরাল হিসাবে ব্যবহৃত হয়, কারণ এদের টু এজেস, এরা দুটো করে পার্ট থাকে, একটা চশমা দেখবে দুটো পার্ট থাকে, দুটো চোখে দিতে হয়, কাঁচি যেমন দুটো পার্ট থাকে, টু এজেস ব্যাপারটা রয়েছে, দুটো কিনারা। তো গ্লাস ওয়ার্ডটাকে আমি ভেঙে একটা কাঁচ লিখলাম, গ্লাসের অর্থ কাঁচ হয় কখন, যখন এটা কোনো ম্যাটেরিয়াল নাউন হিসেবে কাজ করে, হ্যাঁ কোনো কিছু তৈরি হয়েছে, যেমন আমার বাড়িটা কাঁচের তৈরি, এরকম ধরো বলছে মাই হাউস ইজ মেড অফ গ্লাসেস, বলবে না, কি বলবে, গ্লাস, মাথায় রাখবে এটা। তো এটা কি, আমার বাড়িটা কাঁচের তৈরি, তাহলে এখানে কাঁচ কি, কাঁচ হচ্ছে এটা ম্যাটেরিয়াল, এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউনের কাজ করছে। আর ম্যাটেরিয়াল নাউন অলওয়েজ
সিঙ্গুলার। কেন সিঙ্গুলার? কারণ ম্যাটেরিয়াল নাউন মানে আনকাউন্টেবল, আর আনকাউন্টেবল মানেই সিঙ্গুলার। আনকাউন্টেবল, আর আনকাউন্টেবল মানেই হচ্ছে সিঙ্গুলার, এটা ব্যাপার। বেশ, পরে যাচ্ছি আমরা। ক্লাস হয়ে গেল, এবার ঝটপটে এগোবো, আর উদাহরণ লাগবে না। এবার শুধু কিছু নাউন রয়েছে যাদের সাথে মানে যাদের প্লুরাল, যাদের দেখতে প্লুরালের মতো যখন হবে তখন কিন্তু অর্থ আলাদা হয়ে যাবে, অর্থাৎ সাথে এস লাগলে বা ইএস লাগলে সেই নাউন গুলো কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যাবে। তো কিছু ইম্পর্টেন্ট নাউন আমি বলছি, যেমন গুড। আচ্ছা, এখানে না লিখে পাশে পাশে করি। দেখো, গুড এটা কিন্তু নাউন নয়, ঠিক আছে? এই গুড মানে হচ্ছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ভালো যেটাকে আমরা বলি। তাহলে এটা ভালো তো কোনোদিন নাউন হতে পারে না, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এটা থেকে নাউন তৈরি হয়, আমি সেটা দেখাতে চাইছি। আর গুড মানে ভালো, প্রত্যেককে আমরা জানি, আমি এটা লিখলাম না। গুডস যখনই এর সাথে এস অ্যাটাচ হয়ে যাচ্ছে তখন তার মানে হয়ে যাচ্ছে তোমার মালপত্র, যেটাকে আমরা ইংলিশ বলতে পারি আর্টিকেলস, মানে মালপত্র। তাই এখান থেকে আমি আমি কিন্তু আর মানে কি বলবো, এখান থেকে আমি বিশেষ মানে উদাহরণ দেবো না, এগুলো ইজিলি তোমরা বুঝতে পারবে। যেমন ধরো বললো আই বট আ ফিউ, দিয়ে শূন্যস্থান দিল, কেমন পরীক্ষায় আসতে পারে আমি সেটা দেখাচ্ছি। দিয়ে তোমাকে ব্র্যাকেটে দিয়ে দিল গুড আর গুডস। তো তুমি কিছু ভালো কিনলে তা তো নয়, তুমি কিছু কি হবে এখানে অর্থটা, আমি কিছু মালপত্র কিনলাম, কিছু মাল কিনলাম, তাহলে তখন আমাকে এখানে কি বসাতে হবে? গুডসটা বসাতে হবে। এরকম করে পরীক্ষায় কিন্তু আসে। তাই এইগুলো তুমি শুধু অর্থগুলো মানে বাক্যের অর্থটা পড়লেই বুঝতে পারবে যে কোনটা হবে। পরে যাচ্ছি। আর আচ্ছা, গুডের ব্যাপারে আর একটা জিনিস আমি বলে দিই, কেউ কোনো কিছুতে ভালো বা খারাপ, যেমন ধরো গুড বা ব্যাড, যাই হোক না কেন, সে ইংলিশে ভালো, গুড অ্যাট ইংলিশ। সে ইংলিশে খারাপ, সরি ব্যাড কি হবে লিখে স্যার? দিয়েছি, হ্যাঁ ব্যাড লিখে দিয়েছি, এক মিনিট, ব্যাড। হ্যাঁ, তো সে ইংলিশে খারাপ, ব্যাড অ্যাট ইংলিশ। তো এটা একটা প্রিপোজিশনের চ্যাপ্টার, যদিও এটা এখানে আমি বলে দিলাম, গুড অ্যাট, ব্যাড অ্যাট। গুড অ্যাট মানে ভালো, ব্যাড অ্যাট মানে খারাপ, এটা হচ্ছে ব্যাপার, অ্যাট হয়। এবার চলো অ্যাডভাইস। অ্যাডভাইসটা যে বহুবার আলোচনা হয়েছে, আর একবার আসছে অ্যাডভাইস ওয়ার্ডটা। অ্যাডভাইস জুড়িটা কি বলছে দেখি, ADVICE। এই অ্যাডভাইসটার মানে হচ্ছে সাজেশন, প্রস্তাব, উপদেশ, সাজেশন। এবং এটা তখন কি হয়, ব্র্যাকেটে লিখে দিই, উপদেশ, প্রস্তাব, এসব। এবং এ কি হয় তখন? এ হয় আনকাউন্টেবল নাউন। আমরা অনেকবার পড়েছি এটাকে নিয়ে। কিন্তু এর সাথে যখন তুমি এস পেয়ে যাবে, অ্যাডভাইসেস, তখন কিন্তু এর অর্থটা কি হয়ে যাবে? ইনফরমেশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু এগুলো দিয়ে দেবে, তুমি কনফিউজ হয়ে যাবে যে অ্যাডভাইস হবে না অ্যাডভাইসেস হবে। কেন কনফিউজ হয়ে যাবে? তোমার যদি অর্থ না জানা থাকে কনফিউশন তৈরি হবে, আর অর্থ জানা থাকলে তুমি চুটকিতে একদম চুটকি মেরে করে দিয়ে চলে আসবে। তাহলে কি বললাম, অ্যাডভাইসের অর্থ হচ্ছে সাজেশন বা মানে উপদেশ বা প্রস্তাব, এটা আনকাউন্টেবল নাউন। কিন্তু অ্যাডভাইসেস যখন বলবে তখন তার অর্থ হচ্ছে ইনফরমেশন। তাই তোমাকে যে বাক্যটা দেবে, আচ্ছা এর বাংলা লিখে দিচ্ছি, সূচনা বা তথ্য। তো তোমাকে যে বাক্যটা দেবে সেই বাক্যে দেখবে কি শূন্যস্থান যেটা দিচ্ছে সেখানে এই বাক্যের অর্থটা পড়ে বুঝতে হবে যে কোনো সাজেশন দেওয়া বোঝাচ্ছে না কোনো তথ্য দেওয়া বোঝাচ্ছে। এরকম। পরের এটাও কি আনকাউন্টেবল নাউন? কোনটা? অ্যাডভাইস, হ্যাঁ ইনফরমেশন অ্যাডভাইস, এটা আনকাউন্টেবল, ঠিক। মানে ইনফরমেশন পড়িয়েছিলাম, দেখবে। তারপর দেখো ইয়ার। ইয়ার বাতাস, যেটাকে আমি বলতে পারি গ্যাস, ঠিক আছে? কিন্তু ইয়ারের সাথে যদি
কখনো এস দেখো বা প্রয়োজন হয়, তখন তার অর্থটা হয়ে যাবে ইয়ার্স মানে হচ্ছে ফলস বিহেভিয়ার, খারাপ আচরণ, ফলস বিহেভিয়ার। ঠিক আছে, তাহলে তোমাকে যেটা দেবে সেটা তুমি মানে অর্থ বাক্য, যে বাক্যটা দেবে সে বাক্যে অর্থটা দেখবে, তুমি নিজেই বুঝতে পারবে যে এখানে ইয়ার হবে না ইয়ার্স হবে, যদি তোমার এই দুটোর মধ্যে মানে অর্থটা জানা থাকে দুটোরই। এয়ার মানে নর্মালি বাতাস হয় বা গ্যাস যেটা আমরা বলি, কিন্তু যখন ইয়ার্স বলবে তখন তার ইংলিশ হয়ে মানে বাংলা হয়ে যাবে মিথ্যা ব্যবহার বা ফলস ব্যবহার, যেটা খারাপ ব্যবহার। মিথ্যা ব্যবহার হয় না, খারাপ ব্যবহার। তারপর অ্যাবিউজ। অ্যাবিউজ কথার অর্থ হচ্ছে গালিগালাজ, যেটা ঠিক আছে ইংলিশে আমরা বলবো ইনডিসেন্ট, অভদ্র শব্দ যেটাকে বলি ইনডিসেন্ট মানে অভদ্র, অশ্লীল, হ্যাঁ অশ্লীল। এগুলো এই কারণে বলছি, ইংলিশে আমি লিখে দিচ্ছি, বেশি করে ইংলিশের উপর ফোকাস দিচ্ছি, তাহলে তোমার ভোকাবুলারি গুলো এখানে হয়ে যাবে। ইনডিসেন্ট মানে হচ্ছে অশ্লীল, নোংরা, হ্যাঁ এরকম। তো ইনডিসেন্ট ওয়ার্ডস যেটাকে আমরা বাংলায় বলি গালিগালাজ, অ্যাবিউজ। কিন্তু যখনই অ্যাবিউজেস মানে একটা এস অতিরিক্ত চলে আসবে, তখন তার অর্থ হয়ে যাচ্ছে কুপ্রথা, কুপ্রথা, ব্যাড কাস্টম। ঠিক আছে, ধরো দিয়ে দিল সতীদাহ প্রথা ওয়াজ এ, ওয়াজ মানে যে একটা কোন একটা কিছু, ওয়াজ না দিলে একটা কিছু একটা দিল ধরো, এখানে শুধু নাউন কিন্তু, কুপ্রথা এটা একটা নাউন, এটা ভার্ব নয়। দেখে এস শেষে এস আছে মানে ভার্ব দেখে নিও না, ইউজেস আমরা অনেক সময় ব্যবহার করি তো, হ্যাঁ। তো তখন এই সময় উদাহরণ আমার মাথায় আসছে না, তো তোমাকে উদাহরণটা পড়ে কিন্তু বুঝে নিতে হবে যে এটা কোনো প্রথার কথা বলছে, কুপ্রথার কথা বলছে, তখন কিন্তু অ্যাবিউজ দিলে হবে না, তখন এটা গালিগালাজ হয়ে যাবে, আর এটা হয়ে যাবে কুপ্রথা। পরের নাউন, জাস্ট এগুলো রিডিং পড়লেই হয়ে যাবে। দেখবো আমি দিয়েছিলাম স্ট্যাটাসে প্রায় দিই, টাইম পাই না পোস্টারের মতো বানানো, অনেক কিছু ম্যাটেরিয়ালস আমার কাছে রয়েছে, জাস্ট টাইমের অভাবে অনেক ইচ্ছা থাকলেও করতে পারি না। বলো দেখি কজন স্ট্যাটাস দেখেছে, অ্যালফাবেট আর অ্যালফাবেটস এর মধ্যে ডিফারেন্স বলো। বলো স্যার একটা বর্ণমালা। কোনটা কোনটা বর্ণমালা বলো। অ্যালফাবেটস, আচ্ছা স্যার প্রথমটা হবে অ্যালফাবেট, প্রথমটা হবে। এখন বেশ, দেখো যখনই কোনো স্কুলে, যেগুলো নার্সারি স্কুলে হোক বা যে কোনো টিউশন যখন পড়াচ্ছ, ফার্স্ট ক্লাস যেদিন শুরু করবে না, আমি এটা করি, ফার্স্ট ক্লাস যেদিন শুরু করবে প্রথমেই ছেলে মেয়েদেরকে জিজ্ঞেস করবে যে ইংলিশ অ্যালফাবেট কটা। দেখবে ওরা বলবে, তোমাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম সম্ভবত টেটের ক্লাসে, তোমরা বলবে স্যার 26, হ্যাঁ জিজ্ঞেস করছিলাম, তোমরা বলেছিলে স্যার 26টি। 26টি যদি অ্যালফাবেট হয় তাহলে লেটার কটা? 26টি অ্যালফাবেট নয়, লেটার হচ্ছে 26টি, অ্যালফাবেট কিন্তু একটাই, একটাই অ্যালফাবেট, প্রতিটা ভাষাতে একটাই অ্যালফাবেট থাকে। অ্যালফাবেট মানে বর্ণমালা। তাহলে অ্যালফাবেটটা কি? অ্যালফাবেটটা হচ্ছে এ সেট অফ লেটার্স, মানে LETTERS, মানে এ থেকে জেড, এই যে লেটার এ থেকে জেড পর্যন্ত সমস্ত যে সেটটা, এ থেকে জেড এর যে পুরো সেটটা, এই সেটটাকে একসাথে আমরা বলবো অ্যালফাবেট, বর্ণমালা। তাই যখনই কাউকে জিজ্ঞেস করে মানে ক্লাস করে নেবে, তখন তারা খুব ইন্টারেস্টেড হয়ে যাবে ক্লাসটার প্রতি, তাই তো কোনদিন ভাবিনি তো, লেটার তো 26টা, অ্যালফাবেট একটাই, সেটা হচ্ছে এ থেকে জেড পর্যন্ত, সেট অফ লেটার্স যেটা, তো অ্যালফাবেট কিন্তু একটাই। তাহলে এখানে এই প্রথম অ্যালফাবেট মানে হচ্ছে তোমার কালেকশন অফ লেটার্স বা সেট অফ লেটার্স। আর অ্যালফাবেটস মানে হচ্ছে ভাষা, ল্যাঙ্গুয়েজেস। সে অনেকগুলো অ্যালফাবেটস জানে, এই কথাটার অর্থ হচ্ছে সে অনেকগুলো ভাষা জানে, মাথায় রাখবে। চলো পরের কোয়েশ্চেন, আর্ম আর আর্মস, আমরা এগুলো ইউজ করি
হ্যাঁ, তাও অনেক সময় অনেকের গোলমাল পেকে যায়। যাতে গোলমাল না পাকে আমি লিখে দিচ্ছি, আর্ম হচ্ছে বাহু, অর্থাৎ বডির পার্ট অফ দ্য বডি, বডি পার্ট বা পার্ট অফ দ্য বডি, ভেঙে লিখো। দেখবে অনেকে বলে আজকে আম ধরা পড়েছে, মানে বোম টোম এগুলো সব ধরা পড়েছে, প্রায়ই তো দেখছো টিভিতে, কিন্তু ওটা আম নয়, আর্মস। আবার যখন তুমি বাহু বা হাতের কথা বলবে তখন তোমাকে বলতে হবে আর্ম, আর্মস বললে তখন আবার হবে না। তো আর্মস হচ্ছে, এটার মানে হচ্ছে উইপেন্স, অস্ত্র শস্ত্র, উইপেন্স। পরে আসছি আমরা অ্যাসেট, এটা আসে পরীক্ষায়। অ্যাসেট হচ্ছে, আর একটা হচ্ছে অ্যাসেটস। হ্যাঁ, এই অ্যাসেটস মানে হচ্ছে প্রপার্টি, নিচে যেটা লিখেছি এর মানে হচ্ছে তোমার সম্পত্তি, প্রপার্টি। আর এই অ্যাসেট মানে হচ্ছে কোয়ালিটি। এর মধ্যে আমি অ্যাসেট দেখতে পাচ্ছি মানে কোয়ালিটি দেখতে পাচ্ছি। আর যখন প্রপার্টির কথা বলবে তখন তুমি এস অ্যাটাচ করে বলবে, এসটাকে কিন্তু বাদ দেবে না। পরের কোয়েশ্চেন, মানে পরের কনসেপ্ট, স্যার একটা এস এর জন্য মানেটা মানে চেঞ্জ হয়ে যাচ্ছে, পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, বিফ আর একটা হচ্ছে বিবস। অনেকে ভাবে এটা এর প্লুরাল, অ্যাকচুয়ালি ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হচ্ছে বিফ হচ্ছে ফ্লেশ অফ কাউ, গোমাংস, আর বিবস হচ্ছে ক্যাটেল। মাথায় রাখবে, গবাদি পশুর পাল যেটা, ক্যাটেলের কখনো এস হয় না, কিন্তু বিবস এটাকে আমাকে এভাবে লিখতে হবে পুরো। তো এই দুটোর মধ্যে পার্থক্য রয়েছে যথেষ্ট, একটু খেয়াল করবে যখন লিখবে বা পরীক্ষায় আসলে। তারপরে কালার আর কালার্স, কারো আইডিয়া থাকলে বলো তো দুটোর মধ্যে ডিফারেন্সটা দেখি। স্যার একটা হচ্ছে উম, বিভিন্ন রঙের এই কালার, কালারটা, আর একটা এই কালারটা হচ্ছে পেন্টিং ম্যাটেরিয়াল, হ্যাঁ, রং যেটা পেন্টিং ম্যাটেরিয়াল, রং। আর এই কালার্স মানে জানো, যখন ইয়েস লিখে যাবে স্যার কালার্স বাংলা বিগ বস, সেটা এই কালার্স মানে হচ্ছে তোমার ফ্ল্যাগ, পতাকা। দেখছো, পুরো মিনিংটা কিন্তু দেখবে নিউজ পেপার গুলো, ভালো ভালো নিউজ পেপার গুলো কিন্তু কালার্স কথাটা ইউজ করে, বিভিন্ন দেশের কালার্স এর কথা বলে, মানে ফ্ল্যাগের কথা বলে। একটা জিনিসে কিন্তু এসে কিন্তু পুরো মানেটা বিগড়ে দিচ্ছে। নেক্সট, স্যার গাড়ির পিছনে লেখা থাকে গুডস ক্যারিয়ার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মালপত্র বহন করে। স্যার যে মানে ভালো পরিবহন। হুম হুম ভালো করে। চেন, আর হচ্ছে একটা তোমার চেন্স, দাঁড়াও 1 মিনিট, হ্যাঁ চেন্স। তো এই চেন, এই চেন মানে হচ্ছে তোমার যে মেটাল লিঙ্ক, যেটা মেটালের লিঙ্ক, মানে এই যে এই চেনটা হাতে পড়ো, গলায় পড়ো, যে ব্যাপারটা বা যে জিনিসটা ঘটছে, হ্যাঁ, এটা। আর যখন চেঞ্জ হয়ে যাবে না তখন তার মানে হয়ে যাবে সাকলস। সাকলস মানে হচ্ছে তোমার হাতকড়ি, এটা হাতকড়ি দিয়ে দেয় চোরের, ডাকাতের, হাতকড়ি। আর এই চেন মানে যেটা আমরা অর্নামেন্ট, মেটাল লিঙ্ক, অর্নামেন্ট। বেশ, পরে হচ্ছে ফোর্স, লাস্টেরটা কি বললেন? হাতকড়ি, স্যাকলস, হাতকড়ি দেয় না, হাতকড়ি পরিয়ে দেয় ওটা। এবার দেখো ফোর্স, আর একটা হচ্ছে ফোর্সেস। আর্ম ফোর্সেস বলি আমরা, দেখবা আর্ম ফোর্সেস। তো প্রথম ফোর্স মানে হচ্ছে পাওয়ার, শক্তি, বল যেটাকে বলি, পাওয়ার বা শক্তি। আর যেটার সাথে এস লেগে যাচ্ছে ফোর্সেস, সেটার মানে হচ্ছে পুলিশ অ্যান্ড আর্ম ফোর্সেস, সশস্ত্র বাহিনী। ওই ব্যাপারটাকে বোঝায়। পরে চলে যাব
দেখো পরে বলছি স্যান্ড আর স্যান্ডস। তো আমরা প্রত্যেককে জানি স্যান্ড হচ্ছে বালি, আর স্যান্ডস মানে বলতে পারবে কেউ? SANDS আইডিয়া আছে? এটা হচ্ছে ডিজার্ট, মরুভূমি। মরুভূমি। আর একটা মাথায় মনে রাখবে, এখানে বললাম যখন আর একটা কথা বলে দিই, নোট দুটো পয়েন্ট বলবো। 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে এখানে যে ডিজার্টটা আছে না, এখানে এই ডিজার্টটা হচ্ছে নাউন, আর DESERT এই তথ্য কোথাও পাবে না, অনেক কষ্ট করে এগুলোকে রেডি করতে হচ্ছে। এই যে ডিজার্ট, DESERT ডিজার্ট, এই ওয়ার্ডটা না ভার্ব হিসাবে ব্যবহৃত হয়। ডিজার্ট যখন ভার্ব হিসেবে ব্যবহৃত হবে, তখন এর অর্থ পৃথক হওয়া, পৃথক হওয়া। ঠিক আছে? ডিজার্ট এটা তোমার নাউন হিসাবে ইউজ হলে মরুভূমি, ডিজার্ট যদি কখনো কোনো বাক্যে ভার্ব হিসাবে ইউজ হয় তাহলে এর অর্থ হচ্ছে পৃথক হয়ে যাওয়া, আলাদা হয়ে যাওয়া, ভিন্ন ভিন্ন হয়ে যাওয়া। ঠিক আছে? এ পয়েন্ট। বি দিয়ে একটা পয়েন্ট লিখাই, ডিজার্ট আরেকটা ওয়ার্ড আছে ডিজার্ট, DESSERT। যখন কোনো বড় দোকানে যাবে না, বড় দোকানে মিষ্টি কিনতে যাবে, তখন দেখবে প্যাকেটগুলোতে লেখা থাকে এই ডিজার্ট মানে হচ্ছে মিঠাই, ডবল এস, মাইন্ড ইট, ডবল এস। অনেক কথা বললাম, বলো কারোর কোনো কনফিউশন রয়েছে এতটা? স্যার এইটা বলে ওই যে প্রথমেরটা DESERT এর নাম্বারটা ওটা একবার বলে দিন। DESERT ডিজার্ট নাউন হিসাবে ব্যবহৃত হয়, ডিজার্ট ভার্ব হিসাবে ব্যবহৃত হয়। তো ডিজার্ট নাউন হিসাবে যদি ব্যবহৃত হয় তার অর্থটা তখন হবে মরুভূমি, আর ডিজার্ট যদি কখনো ভার্ব হিসাবে দেখতে পাও কোথাও, তখন তার অর্থটা এই অর্থে ব্যবহার করে, পৃথক হওয়া অর্থে ব্যবহার করে। এই হচ্ছে ব্যাপার। আর ডিজার্ট স্যার যদি ভার্বটা কি করে বুঝবো স্যার একটু বলবেন এখানে? কেন তখন ভার্বটা কি করে বুঝবো, মানে ভার্বটা এরকম হবে, সাবজেক্টের পর বসবে, হি ডিজার্টস ফ্রম মি, সে আমার কাছ থেকে পৃথক হয়েছিল। তাহলে এখানে যদি দেওয়া আছে তুমি ভেবে, তাহলে সাবজেক্টের পর ভার্ব হচ্ছে, তাহলে এটা ভার্ব হিসাবে আছে। এই তো এরকম সাবজেক্টের পর ভার্ব বসে, এটা তো আমাদের ভার্ব ঠিক হিসাবে আছে। আছে। এবার দেখো, হ্যাঁ যেটা বলছিলাম, ডিজার্ট যখন ডবল এস হয়ে যাবে তখন তার অর্থ হয় মিঠাই বা মিষ্টি, মিষ্টি জাতীয় দ্রব্য, এই ধরনের কিছু। এবার দেখিনি পরের নাউন কি আসছে। পরের নাউন আসছে স্যান্ডেল, আয়রন। আয়রন মানে তো আমরা জানি লোহা, অর্থাৎ ম্যাটেরিয়াল। যখন আয়রনস হবে তখন তার অর্থ হচ্ছে ওই শিকল, হাতকড়ি টাইপের, শিকল বা হাতকড়ি এই ধরনের। ঠিক আছে? আচ্ছা, এবার যদি ওয়াটার, ভালো করে দেখো, ওয়াটার এটার মানে আমরা প্রত্যেককেই জানি জল, এবং এটা আনকাউন্টেবল নাউন। কিন্তু যখন ওয়াটার্স দেখবে তখন কিন্তু তার অর্থ হচ্ছে সমুদ্র, মাথায় রাখবে। আবার ওয়াটার কিন্তু ভার্ব, এটা ভার্বের চ্যাপ্টার বলবো, ওয়াটার আবার ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। ধরো এরকম বললাম, ওয়াটার ব্র্যাকেটে লিখে দিই ভার্ব, ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এখানে ওয়াটার নাউন,
ওয়াটার ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। ধর বললাম সে প্রতিদিন তার বাগানে জল দেয়, হি বা গাছগুলিতে জল দেয়, হি ওয়াটার্স দ্য ট্রিজ। দেখো এটা ভার্ব হিসেবে ব্যবহার করলাম, হিটা থার্ড পারসন সিঙ্গুলার তাই এস লাগালাম, ওয়াটার্স। ঠিক আছে, আই ওয়াটার দ্য ট্রিজ, তো ওয়াটারকে কিন্তু আমি ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। বলো কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারো। ঠিক আছে, স্যার এটা আগে একটু বলে দিন না, ওয়াটার্সটা। এটা হচ্ছে বলি, এখানে একটা বাদ চলে গেছে নাকি, এক মিনিট। হ্যাঁ দেখো, ওয়াটার মানে জল, জানি আমরা এটা একটা ম্যাটেরিয়াল, এবং ম্যাটেরিয়াল মানে আনকাউন্টেবল নাউন। কিন্তু ওয়াটারের সাথে কখনো যদি এস অ্যাটাচ থাকে এবং সেটা নাউন হিসাবে ব্যবহৃত হয়, তাহলে তার অর্থ দাঁড়ায় সি, সমুদ্রকে বোঝায় ওয়াটার্স। আর ওয়াটার ওয়ার্ডটা এমনিতে নাউন তো হলোই, ভার্ব হিসেবে আমরা ব্যবহার করতে পারি বা দেখতে পাই, তখন তার মানে হচ্ছে জল দেওয়া। জল দেওয়া, জল দেওয়া মানে সেটা গাছে হোক, বাগানে হোক, যেখানে হোক, যেমন ভাবে হোক, জল দেওয়া। ঠিক আছে, তো সে গাছগুলোতে জল দেয়, হি ওয়াটার্স দ্য ট্রিজ ডেইলি, সে গাছগুলোই প্রতিদিন জল দেয়। এই তো ব্যাপার। তো এখানে ওয়াটার্স, এখানে নাউন নাই, কারণ সাবজেক্টের পর কি আসে, ভার্ব আসে, এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। পরের পয়েন্ট, রিটার্ন। আর একটা হচ্ছে রিটার্নস। দেখো রিটার্ন মানে আমরা প্রত্যেককে জানি ফিরে পাওয়া বা ফিরে আসা। আর রিটার্নস যখন এ হবে, তখন তার ইয়ে হচ্ছে লাভ, প্রফিট। রিটার্ন মানে ফিরে পাওয়া, আর রিটার্নের সাথে যখন এস লেগে যাচ্ছে তখন হচ্ছে প্রফিট। এবার রিটার্নটা আবার ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। এরা কিন্তু এখানে এখানে এই যে দুটো রিটার্নের কথা বললাম, এরা নাউন। আর যদি ধরো তুমি এরকম লিখো, আই রিটার্নড হোম, আমি বাড়ি ফিরে এসেছিলাম। তো এখানে কি সাবজেক্টের পর কি, এটা এই রিটার্নটা কি হিসাবে ব্যবহার হচ্ছে, ভার্ব হিসাবে ব্যবহার হচ্ছে। তো আমি নাউনের কথা বলছি, তাই কখনো রিটার্ন মানে কোনো রিটার্ন মানে যে ভার্ব হয় না সেই নয়, তাই কনফিউশন যাতে না থাকে, তাই এখানে আমি ভার্বের ব্যাপারটা একটু করে বলে দিচ্ছি যেগুলোর সাথে আসে। বুঝতে পেরেছো? নর্মালি আমি রিটার্ন ধরো বললো এরকম যে আই গট a huge dash from the business. তোমায় অপশন দিল, প্রফিট, সরি, রিটার্ন, রিটার্নস, রিটার্নিং, আর রিটার্নড, এরকম দিয়ে দিল। তো তোমাকে এখানে অর্থটা দেখতে হবে যে কিসের। আমি পেয়েছিলাম একটা হিউজ ড্যাশ ফ্রম দ্য বিজনেস, ব্যবসা থেকে আমি একটা হিউজ কি পেয়েছিলাম, লাভ পেয়েছিলাম, প্রফিট পেয়েছিলাম একটা। তো তোমাকে বলতে প্রফিট ইংলিশ হয় কখন, যখন রিটার্নস এস অ্যাটাচ থাকে, তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। রিটার্নও করা যাবে না, রিটার্নিং করা যাবে না, রিটার্নও করা যাবে না। কি ক্লিয়ার হলো বলো? হ্যাঁ স্যার ক্লিয়ার। পরেরটা দেখো, অর্ডার আর অর্ডারস। অর্ডার মানে আমরা তো জানি আদেশ, নর্মালি কাউকে কিছু আদেশ দিচ্ছি। আর অর্ডারস এটাও আদেশ, কিন্তু এটা লিখিত আদেশ। দেখছো কত কিছু রয়েছে, লিখিত আদেশ। তো ধরো এরকম দিলাম, বা এলো যে মিস্টার সেন has not received his transfer orders yet.
তো মিস্টার সেন তার ট্রান্সফার অর্ডারটা এখনো পায়নি। তাহলে এখানে এই যে দুটোর মধ্যে কোনটা হবে আমাকে বলতে চাইছে ওরা। তো এখানে দেখো ট্রান্সফার অর্ডার এটা লিখিত অর্ডার হয়, ট্রান্সফার এটা লিখিত অর্ডার। আমি মুখে মুখে অর্ডার যেটা মুখে মুখে যেটা দিচ্ছি তোমাকে, এই ওখানে যাও, এই রোদে ছোটাছুটি করো না, হ্যাঁ, বা দরজাটা বন্ধ করো, এটা হচ্ছে অর্ডার। যখন লিখিত কোনো আদেশ দেবো তখন আমার কি হবে গো, অর্ডারস, এরকম দিয়ে দেবে পরীক্ষায়। বা এখানে শুধু অর্ডার দিয়ে দিল, ঠিক আছে, দেখো এখানে দিয়ে দিল ট্রান্সফার অর্ডার। কোথায় ভুল আছে তোমাকে বলতে দেবে, তুমি খুঁজে পাবে না। তো লিখিত অর্ডার দিতে গেলে তোমাকে কি করতে হয়, ট্রান্সফার অর্ডারস করতে হবে, এই হচ্ছে ব্যাপার, ওখানে ঠিক করতে হবে তখন। দুটোই তো নাউন না স্যার? একদম একদম, এগুলো আমি নাউন নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, এবার দেখো, হ্যাঁ, এবার এটা যখন ভার্ব হবে তখন তুমি তো বুঝতে পারছো এই অর্ডার ভার্ব হতে পারে, তখন তো আমরা বুঝতেই পারবো অর্ডার ভার্ব কখন হয়, যে আমি তাকে অর্ডার দিয়েছিলাম, আই অর্ডারড হিম, আই অর্ডারড হিম, তখন এই অর্ডার কি, এই অর্ডারটা তখন ভার্ব, ভার্ব কি বোঝা যাবে, এটা নিয়ে কোনো চাপ নেই। প্রশ্ন এলে এখানে নাউন থেকে দেবে, অর্ডার দিয়ে ভার্ব দিয়ে প্রশ্ন কখনো দেবে না বা আসে না, এলেও পারবে। দেখো কাস্টম, কাস্টম মানে হচ্ছে হ্যাবিটস অফ এ সোসাইটি, হ্যাবিটস অফ এ সোসাইটি, একটা সমাজের যে চালচলন, সেটাকে আমরা বলবো কাস্টম। যেটা তুমি বলে না যে এদের কাস্টমটা এরকম, এদের না প্রথা, এই ব্যাপারটা প্রথা স্যার, প্রথা, প্রথা। প্রথা। আর যখনই, হ্যাঁ, আর যখনই কাস্টমের সাথে এস হয়ে যাবে তখন কাস্টমস অফিসার বলি না আমরা, কাস্টমস অফিসার ট্যাক্স, ট্যাক্স ডিপার্টমেন্টকে বোঝায়, মানে ট্যাক্স কে বোঝায়। হ্যাঁ, তো এটা হচ্ছে প্রথা আর এটা হচ্ছে তোমার ট্যাক্স বা কর। কাস্টমস অফিসার বলবে, কাস্টম অফিসার বলবে না কখনো, কাস্টমস অফিসার মানে ট্যাক্স যিনি নেন তাকে বলবো কাস্টমস অফিসার। এবার দেখো পেন, পি এ আই এন, সরি পি এ, হ্যাঁ পি এ আই এন, পেন, পেন মানে হচ্ছে সাফারিং, ভোগান্তি, কষ্ট, যাই বলো না কেন। আর পেন্স, যখনই এস চলে আসবে, পেন্স মানে হচ্ছে এফোর্টস, এফোর্টস মানে কি, প্রচেষ্টা, অ্যাটেম্পটস যেটা আমরা বলি, প্রচেষ্টা, ঠিক আছে। এবার দেখো কোয়ার্টার, কোয়ার্টার নিয়ে একদিন বলেছিলাম মনে হয়, আরেকবার এখানে ক্লিয়ার করি একটা। কোয়ার্টার মানে হচ্ছে একের চার, যেটা ওয়ান ফোর্থ। এ বলো তো ওয়ান ফোর্থ হবে না ফোর্থ হবে গো? ওয়ান বলো। ফোর্থ স্যার 1/4, 4th। স্যার ওয়ান ওয়ান আছে। কারণ আমি আগে শিখিয়ে দিয়েছিলাম যদি এরকম হতো তখন সেটাকে কি বলতাম, এই চ্যাপ্টারতে তো আছে 2/4। যখনই নমিনেটর অর্থাৎ লব যখন একের বেশি হয়ে যাবে তখন নিচেরটার সাথে, মানে নিচেরটার প্লুরাল হবে, এটার প্লুরাল হবে, মানে হরের প্লুরাল হবে। আর যদি লব এক থাকে তখন কিন্তু নিচেরটার প্লুরাল হবে না। লব কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হবে যে শেষে রয়েছে অর্থাৎ তলারটা, হরটা। এটা কিন্তু দেখবো এখানেই বলা আছে, আর একবার ক্লিয়ার করলাম। কোয়ার্টার হচ্ছে একের চার, ওয়ান ফোর্থ, এক চতুর্থাংশ। আর কোয়ার্টার্স হচ্ছে যেখানে চাকরি করলে যে কোয়ার্টার গুলো পায় বলি, রেসিডেন্ট, রেসিডেন্সিয়াল এরিয়া, যেটা তুমি বাস করছো কোয়ার্টার পেয়ে, ঠিক আছে। আর শুধু কোয়ার্টার একের চার। পরে চলে যাবো রিগার্ড, রিগার্ড হচ্ছে রেসপেক্ট কে বলা হয়, শ্রদ্ধা। আর রিগার্ডস যখনই এস চলে আসবে না তখন তার মানে হয়ে যাবে কংগ্রাচুলেশনস, মাথায় রাখবে কংগ্রাচুলেশনস। রিগার্ড যদি হয় তাহলে রেসপেক্ট, আর রিগার্ডস হলে কংগ্রাচুলেশনস। মাথায় রাখবে দুটোতেই এস থাকবে, রিগার্ডসেও কংগ্রাচুলেশনস। অনেক সময় এরকম দেয়
এটা লিখে দিচ্ছি, এই জন্য হাইলাইট করে দিই। তুমি বলো হয়তো কংগ্রাচুলেশন, কিন্তু এটা ভুল, কংগ্রাচুলেশনস বলতে হবে, এসটা কিন্তু থাকে। আমরা বলি না সেটা আলাদা কথা, স্পোকেনে অতগুলো তো ধরি না, স্পোকেনে প্রয়োজনও হয় না, কিন্তু তুমি যদি জানো সঠিকটা কেন বলবে না। উড আর উডস, কাঠ আর জঙ্গল বোঝাতে গেলে তোমাকে কিন্তু উডস বলতে হবে। এবার আসছি, তিনখানা আছে আর, ভেসপার। ভেসপার মানে হচ্ছে ইভিনিং, জানতে না, জেনে যাওয়া আজ। আর ভেসপার্স এগুলো ইউজ কম হয়। ভেসপার্স হচ্ছে ইভিনিং প্রেয়ার, সন্ধ্যাবেলায় যে প্রেটা করো সেটাকে বলবো ভেসপার্স। আর শুধু ভেসপার মানে হচ্ছে সন্ধ্যাবেলা। কি নতুন নতুন জিনিস জানছো না জানতে গো? কিছু নতুন নতুন শিখছো? স্যার আচ্ছা, একবার দেখেন না। কেউ কিছু বললা আগে না কি বললা? এটা দেখবে আর এটাই, হ্যাঁ এটাই ঠিক আছে। দেখো পরের নাউনটা বলছে এবার তাহলে, অ্যামেন্ড, AMMEND। পল সায়েন্সে আমরা পড়ছি, যারা জিকে পড়ছো, সংশোধন, সংশোধন, হ্যাঁ। আর অ্যামেন্ডস মানে তোমার, এটার বাংলাটা, এক মিনিট, অ্যামেন্ডস অ্যামেন্ডস সুধা, এর হিন্দিটা লেখা আছে, এক মিনিট, বাংলাটা সঠিক কি বলবো। আচ্ছা এই বাংলাটা আমি পরে বলছি, ঠিক আছে, মাথায় আসছে না এই মুহূর্তে। তো অ্যামেন্ডস দিয়ে হয় এটা, তোমরা যদি পারো উদ্ধার করো গুগল টুগল দেখে, নাহলে আমি পরে বলে দেবো। নেক্সট, স্কাই, স্কাইজ, এরকমও হয়, কিন্তু এইরকমও হয়। এবং যদি কেউ উপন্যাস এসব পড়ো ইংলিশে, বিভিন্ন রকম যে মোটিভেশনাল যে বুকগুলো রয়েছে, ইন্সপিরেশনাল বুকগুলো রয়েছে, হ্যাঁ, অনেকে পড়ো, যেমন রিচ ড্যাড পুয়ার ড্যাড, তার বিভিন্ন রকম যে যে জিনিসগুলো রয়েছে, অনেক কিছু শেখা যায় ওখান থেকে। তো ওই ওই ধরনের বইগুলোতে কিন্তু এই ওয়ার্ডগুলো থাকবে, তখন কিন্তু খুঁজে অর্থ করতেই পারবে না। যদিও আমরা এখন অডিও বুক মানে হিন্দি ভার্সন বেঙ্গলি ভার্সন গুলো বেরিয়ে যাচ্ছে, ইউটিউব থেকে দেখে নিই, বই কমই পড়ি, শুনে নিই আর কি, দেখে নিই তো না। তো স্কাই আর স্কাইজ এগুলো কিন্তু ওখানে পাবে। স্কাই মানে তো আমরা জানি আকাশ, কিন্তু যখন স্কাইজ বলবে না, তখন গোটা ইউনিভার্সকে বলবে, বিশ্ব ব্রহ্মাণ্ড, কসমস, যেটা মাথায় রাখবে। স্কাইজ যদি কোথাও দেখো, সংশোধন হ্যাঁ লেখা আছে, কি অ্যামেন্ডস বলো, মানে হ্যাঁ সংশোধন দেখলাম। আচ্ছা, আর এই অ্যামেন্ড মানে এস বাদ দাও দিয়ে কি দেখাচ্ছে? ওটা দেখিনি স্যার, দেখছি তাহলে। দেখো তো জায়গাটা, আমার কিছু একটু কনফিউশন তৈরি হলো বলে থেমে গেলাম ওই জায়গাটা। তোমরা দেখো, নাহলে আমি পরের দিন বলে দেবো, প্রয়োজন হলে, নাহলে কেটে দেবো। বেশ, এই ছিল আমাদের যেগুলো এস লেগে গিয়ে পুরো অর্থটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এরকম কিছু নাউন যেগুলো এক্সামে আসার মতো বা এসেছে, বিশেষ করে ফিল ইন দা ব্ল্যাঙ্কস এ প্রয়োজন হয়। হ্যাঁ, এরও কারেকশনও আসতে পারে, না আসার কিছু নেই। এই ছিল ব্যাপার। এবার আমরা নাউনের পরের পোর্শনে এগিয়ে যাব, টাইপস অফ নাউন। টাইপস অফ নাউন ঝটঝট করে বলবো, যে জায়গাগুলো খুবই ইম্পর্টেন্ট, কিন্তু আমি ওই সেই প্রথাগত বইয়ের যে সংজ্ঞাগুলো, প্রপার নাউন, কোনো জায়গার নাম বোঝালে বোঝালে ওগুলোকে প্রপার নাউন বলে, ওরকম করে বলবো না। আমি একটু তোমাদেরকে উন্নত মানের লিখাবো একটু ডেফিনিশন, স্যার সেগুলো আমি পড়েছি। হ্যাঁ বলো। বলছি অ্যামেন্ডমেন্টটা AMEND হবে না, AMM হবে, ডবল এম হবে কি না একটা এম হবে? AMM, না বলছি একটা অ্যামেন্ডমেন্টটা এম দিয়েছে, ডবল এম করেছেন। যেটা কি বলছে, AMEND তে অ্যামেন্ড। অ্যামেন্ড সংশোধন করা, আচ্ছা।
আর অ্যামেন্ডসটা কিছু ডবল এম দিয়ে কিছু দিচ্ছে, আমার ওখানে লিখতে ভুল হয়েছে, কিছু একটা হচ্ছে। ডবল এম কিছু নাই, ডবল এম কিছু নাই। আচ্ছা অ্যামেন্ডস, হ্যাঁ 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 বুঝতে পেরেছি, এবার লিখে নাও ক্ষতিপূরণ, তাই তা সেই জন্য আসছে না, ঠিক বলেছো, থ্যাংক ইউ, আমি লিখে দিচ্ছি, না আসছে না, আমি ঠিক করে নিতে হবে আমাকে এখানে। এ এম ই এন ডি, অ্যামেন্ড, এই অ্যামেন্ড মানে হচ্ছে তোমার সংশোধন, আর এ এম ই এন ডি এস, এই অ্যামেন্ডস মানে হচ্ছে ক্ষতিপূরণ। এখানে এবার যেটা বলছিলাম, টাইপস অফ নাউন, পরের দিনই মনে হয় প্রথম ক্লাসে নাউনটা শেষ হয়ে যেতে পারে, দেখা যাক কতটা হয়। টাইপস অফ নাউন, স্যার সবাই জানে, সে তো জানি, কিন্তু এমন কিছু আমি ওয়ার্ড লিখাবো যেগুলো বইয়ে থাকে না, কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে, আমি শিখেছি আর কি। দেখো টাইপস অফ নাউন আলাদা করে আর লিখছে না, প্রপার নাউন, কমন নাউন, আমি ডাইরেক্ট চলে যাচ্ছি এর পোর্শনে, প্রপার নাউন। প্রপার নাউন, তো প্রপার নাউনের ডেফিনিশন কি বলছে দেখো, ইট ইজ ডিফাইন্ড, এটাকে সংজ্ঞায়িত করা হয় অ্যাজ এ পার্টিকুলার নেম, তাড়াতাড়ি লিখবো এগুলো, অ্যাজ এ পার্টিকুলার নেম অফ এ noun that is not able to describe any other noun. It is a universal name, it is a universal name for every noun. দেখো বোঝার আছে, আমরা প্রপার নাউন মানে বুঝি যে পৃথিবীতে একটি রয়েছে যেগুলো, অর্থাৎ যেগুলো নাম বোঝায় এরকম, সেটা আমরা প্রপার নাউন বোঝাই, অবশ্যই সেটা তো বটে, কিন্তু আমি কি বলছি যে ইট ইজ ডিফাইন্ড অ্যাজ এ পার্টিকুলার নেম অফ এ নাউন, কোন একটা নাউনের পার্টিকুলার নাম রয়েছে, যেমন বয়, এ তো নাউন, তো এই বয়ের একটা পার্টিকুলার, এই বয়গুলোর মধ্যে কোনো একটা বয় যার নাম রয়েছে পার্টিকুলার, তো রহিম, এ এলো, বেশ, দ্যাট ইজ নট এবল টু ডিসক্রাইব এনি আদার নাউন, তুমি যে রহিমের কথা বলছো, হ্যাঁ যে আমি জানি যে রহিম আছে পৃথিবীতে, প্রচুর রহিম আছে, প্রচুর রাম রয়েছে, প্রচুর রয়েছে, ঠিক আছে, কিন্তু তুমি যখন যেই মুহূর্তে যার কথা বলছো, সে কিন্তু একটাই রয়েছে পৃথিবীতে, রহিম অনেক আছে আমি জানি, কিন্তু তুমি যে রহিমের কথা বলছো সে কিন্তু একটাই রয়েছে সেই মুহূর্তে, তো সেটাই বলছে যে ইট ইজ ডিফাইন্ড অ্যাজ এ পার্টিকুলার নেম অফ এ নাউন, একটা নির্দিষ্ট একটা নাউনের নামকে বোঝায়, দ্যাট ইজ নট এবল টু ডিসক্রাইব এনি আদার নাউন, যেটা অন্য নাউনকে বর্ণনা করতে ব্যবহৃত হয় না, অন্য একটা রহিমকে আমি বর্ণনা করতে পারবো না, আমার বন্ধু রহিমের কথা বলছি আমি, তো সে একজনই আছে পৃথিবীতে, তো ইট ইজ আ ইউনিভার্সাল নেম ফর এভরি নাউন, প্রতিটা নাউনের একটা, এটা হচ্ছে ইউনিভার্সাল নেম, মানে একটাই রয়েছে নাম, যেমন কলকাতা, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কলকাতা একটাই রয়েছে, একটা কলকাতাকেই বোঝানো হচ্ছে, আমি একটা কলকাতার কথাই বলছি যেখানে আমি গিয়েছিলাম, এরকম ব্যাপার, ঠিক আছে, তো এইটা হচ্ছে প্রপার নাউন, একটু অন্যরকম ভাবে এটাকে ডেফিনেশন দেওয়া হলো, তো এর এক্সাম্পল আর কি দেবো, এক্সাম্পল আলাদা করে দেওয়ার কিছু নেই, যে কোনো নাম, হ্যাঁ কলকাতা, যে কোনো কিছুরই নাম, পিতা, হ্যাঁ এটসেট্রা, প্রচুর রয়েছে, এসব নিয়ে আর হচ্ছে না। প্রপার নাউনের দুটো কথা বলবো আমি, প্রপার নাউনের দুটো ফিচার্স বলবো যেটা দরকার রয়েছে, যে এক নম্বর ফিচার্স হচ্ছে প্রপার নাউনের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটারে হবে, প্রপার নাউনের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে। দেখো এই যে প্রপার নাউনের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার, এটা কিন্তু এটা আবার অনেক পরীক্ষায় খুব হেল্প করে, কিরকম, ক্লোজ টেস্ট বলে যে চ্যাপ্টারটা রয়েছে, যারা এসএসসি দেওয়া, স্টাফ সিলেকশন কমিশন,
হয়তো আমাদের এসএলএসটি পিটিটাও এগুলো ঢুকিয়ে দেবে। তো সেক্ষেত্রে কিন্তু কালকে একটা ভিডিও যেটা দিয়েছিলাম আমি, ওই যে শূন্যস্থান, ওটা হচ্ছে ক্লোজ টেস্ট। তো ও ক্ষেত্রে কিন্তু প্রচুর না না ভুল বললাম আমি, সরি, PQRS বলে একটা যেটা রয়েছে, জাম্বল, উল্টো পাল্টা করে দেবে, সাজাতে হবে। সেই জায়গায় কিন্তু এই প্রপার নাউনের এই যে প্রথম অক্ষর বড় হাতের হয়, এই ব্যাপারটা কিন্তু খুব কাজে লাগে, হেল্প হয়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে প্রপার নাউনের প্লুরাল হয় না। এই দুটো বৈশিষ্ট্য মাথায় রাখবা। প্রপার নাউনের প্লুরাল হয় না। কখনো কলকাতাস বলতে পারবা, কখনো রহিমস বলতে পারবা, তো মাথায় অ্যাপোস্ট্রোফি এস দিয়ে তখন রহিমের অধিকার বোঝাবে, কিন্তু আমি এর প্লুরাল করতে পারবো না। প্রপার নাউনের প্লুরাল হয় না। যেটা কমন নাউনের হয়, বয়কে বয়েজ করতে পারি, গার্লকে গার্লস করতে পারি, এরকম। প্রপার নাউন কমপ্লিট, প্রপার নাউন থেকে আর আসবে না। প্রপার নাউনে আর দু একটা ফিচার্স হয়তো বলা যেতে পারে, ঠিক আছে দাঁড়াও, মনে পড়লে বলছি।